আগামীকাল এক ঐতিহাসিক দিন। এক ভারতীয় ক্লাব হিসাবে প্রথমবারের জন্য ACL 2-তে কম্পিট করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক্সপেকটেশনস প্রচুর রয়েছে, বাট রিয়ালিটিটা কি? রফশানকে কি হারানো সম্ভব? রফশান কতটা শক্তিশালী এবং মোহনবাগান এই ম্যাচ থেকে কিভাবে 3 পয়েন্ট আনতে পারে? আজকে চলো এই বিষয়তেই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো যদি আমরা ফার্স্টেই শুরু করি টেলিকাস্ট ডিটেলস নিয়ে, কারণ আমি দেখছিলাম যে অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছে যে ম্যাচটা কোথায় টেলিকাস্ট হবে। তাহলে তোমাদেরকে বলে দিই যে টিভিতে তোমরা এই ম্যাচ সরাসরি স্পোর্টস 18-এ দেখতে পারবে এবং ওটিটিতে অর্থাৎ স্ট্রিমিং করতে গেলে তোমাদেরকে ফ্যান কোডে একটা ম্যাচ পাস অথবা ACL 2 পাস কিনতে হবে। আমি এর উপরে একটা ভিডিও বানিয়েছি, তো তোমরা চাইলে একটুখানি পেছনে গিয়ে সেই ভিডিওস দেখতে পারো, যেখানে আমি আলোচনা করেছি যে কিভাবে তোমরা মোবাইল বা ফোনে খেলা দেখার জন্য ফ্যান কোড থেকে সাবস্ক্রিপশন নিতে পারো। বাট বেসিক্যালি দিস ইজ দ্য টেলিকাস্ট ডিটেলস। যদি আমরা সরাসরি চলে আসি এবার খেলার মধ্যে, তাহলে রফশানের সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আমি কালকেই আপলোড করেছি, যেখানে আমি তাদের কি প্লেয়ার্সদের সম্পর্কে আলোচনা করেছি, তাদের কোচের সম্পর্কে আলোচনা করেছি, তাদের প্লেয়িং স্টাইলের সম্পর্কে আলোচনা করেছি এবং ক্লাব অ্যাজ আ হোল কিরকম, আমি সব ডিটেলসে ওই ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। তো সেই ক্ষেত্রে এই ভিডিও দেখার পরে তোমরা ডেফিনেটলি সেই ভিডিওটা চেক আউট করতে পারো। তবে সেই ভিডিওটা পুরোটাই রফশান কেন্দ্রিক ছিল। আজকের যে আলোচনা সেখানে আমি মোহনবাগান সুপার জায়ান্টকেও নিয়ে আসবো। তো বেসিক্যালি ফার্স্ট অফ অল ACL 2-তে কালকেই আশিস নেগি এবং মার্কাস দুজনেই কনফার্ম করেছেন যে কোনো রকমের বিদেশির লিমিট নেই, অর্থাৎ যদি মোহনবাগান চায় তাহলে তারা 11 জন বিদেশিকেই ACL এর জন্য খেলাতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের বিদেশি হচ্ছে 7 জন এবং তার মধ্যেও অ্যাভেলেবেল আছেন 6 জন, কারণ নুনো রেজ এখন অব্দি ভারতে আসেননি, সবেমাত্র তার সাইনিং হয়েছে। শোনা যাচ্ছে ট্র্যাক্টর ম্যাচ থেকে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন। এবার এই 6 জন বিদেশির মধ্যেও এমন একজন বিদেশি রয়েছেন যার অ্যাভেলেবিলিটি নিয়ে এখন আবারও প্রশ্নচিহ্ন উঠছে। তিনি হচ্ছেন জেমি ম্যাকলারেন। তিনি আদেও এই ম্যাচে থাকবেন কিনা এই বিষয় কিন্তু এখনো গ্যারেন্টিড কেউ বলতে পারছে না। তবে যা আপডেট, তিনি ম্যাচ ডে স্কোয়াডে থাকবেন এরকমটা সমর্থকরা আশা করতে পারেন। তবে খেলবেন কিনা তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, অর্থাৎ এইটুকুন কনফার্ম যে কিছু না হোক মোহনবাগান একসাথে 5 জন বিদেশিকে নিয়ে অ্যাট এ টাইম কিন্তু কালকে মাঠে নামতে পারে। এবার এই 5 জন বিদেশিদের মধ্যে রয়েছেন টম, অ্যালবার্তো, গ্রেগ, ডিমি এবং কামিংস। তো আমি তো বলবো যে ফার্স্ট হাফেই তোমরা 5 জন বিদেশিকে নামিয়ে দাও, কারণ ফার্স্ট হাফে তোমরা যদি কিছুভাবে এই বিদেশিদের কোয়ালিটির জন্য ম্যাচটাকে নিজেদের ফরে আনতে পারো তাহলে সেকেন্ড হাফ ইজি হয়ে যেতে পারে। এবং যেই বিদেশিরা রয়েছেন এখানে গ্রেগ বাদে মোটামুটি প্রত্যেকেই 90 মিনিট মতন খেলার প্লেয়ার, যদি না ইঞ্জুরি কোনো রিস্ক থাকে। আদারওয়াইজ গ্রেগকে উঠিয়ে সেকেন্ড হাফে সাহালকে নামানো যেতে পারে। বাট মোহনবাগান শুড বি স্টার্টিং উইথ 5 ফরেনার্স ইন দিস ম্যাচ, কারণ রফশানেও প্রচুর বিদেশি প্লেয়ার্স রয়েছেন এবং রফশানের প্লেয়ার্সরাও যথেষ্ট ভালো। এবার এখানেও একটা তোমাদের পয়েন্ট বলে দিই যে রফশান কিন্তু পজিশন বেসড ফুটবল খেলতে ভালোবাসে না, তারা খেলে ডিরেক্ট ফুটবল, অনেকটা যেরকম হাবাস খেলাতে নেই মোহনবাগান দলকে, টিপিক্যাল সেই ফরমেশনেই কিন্তু এখানে আমরা রফশানকেও খেলতে দেখব। এবং ডিফেন্সিভ ব্লক কিন্তু খুব ভালো থাকবে রফশানের, যেই কারণে আপফ্রন্টে 3টে বিদেশি তো অত্যন্ত প্রয়োজন এবং ডিফেন্সের স্টেবিলিটি আনার জন্য অ্যালবার্তো এবং টমকে তো খেলতেই হচ্ছে। এবার এখানে আমি একটা যে জিনিসটা দেখতে চাইবো সেটা হচ্ছে, আমি না CDM-এ কেন জানি না মনে হচ্ছে দীপক টাংরি খেললে খুবই সাহায্য পাবে মোহনবাগান, কারণ ওই পজিশনে একটা এরকম ডিস্ট্রাকটিভ ফুটবলার কিন্তু এই ম্যাচে লাগবে মোহনবাগানের। এবং দীপক টাংরি বারবার নিজেকে এশিয়ার মঞ্চে প্রুভ করেছেন, ইনফ্যাক্ট এশিয়ান কাপে হি ওয়াজ আওয়ার ফাইনেস্ট প্লেয়ার। তো সেই ক্ষেত্রে ওরকম ফিজিক্যাল স্ট্রাকচারওয়ালা একটা প্লেয়ার যে একটুখানি মারামারি করে খেলতে ভালোবাসে, সেরকম একটা পদার্থ যদি মাঝমাঠে মোহনবাগান নামাতে পারে সেটা কিন্তু রফশানের খেলা বিগড়ে দিতে পারে বলে আমি মনে করছি। এবং সেক্ষেত্রে আপুয়া এবং দীপক টাংরি যদি একসাথে খেলে তাহলে একটা বলা যায় যে ওই ব্যালেন্সটাও থাকছে, একজন বল ক্যারিং মিডফিল্ডার আর একজন এখানে ডিস্ট্রাকটিভ ফুটবলার। তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক অভিষেক সূর্যবংশী বা থাপার থেকেও বেশি মেবি হয়তো এই ম্যাচে দীপক টাংরিকে খেলালে মোহনবাগান একটু সাহায্য পেতে পারে। এবং ইজিলি আমরা যখন দেখছি বারবার মোহনবাগানের 3 ব্যাক সিস্টেমে একটা প্রবলেম হচ্ছে, সেখানে দীপক টাংরি চাইলেই কিন্তু সেন্টার ব্যাকে স্লট ইন করে যেতে পারে সময় বুঝে। বাট যাই হোক, সেটা তো আমার নিজের ধারণা, কোচের ধারণা কি এটা তো এই মুহূর্তে বলাটা সম্ভব নয়। হয়তো আগামীকাল আরেকটু বেশি ভালো বুঝতে পারবো যে কিরকম দল নিয়ে মলিনা নামতে পারেন। এবার যেখানে রফশানের সেরকম ভালো অ্যাটাকিং মিডফিল্ডার নেই, এখানে উইঙ্গার্সরাই তাদের কিন্তু অ্যাটাকিং মিড খেলে এবং বারবার তারা পজিশন সুইচ করতে থাকে, অর্থাৎ যে ক্যাম্প খেলছে সে উইংয়ে চলে গেল, যে উইং খেলছে সে ক্যাম্পে চলে এলো। এবং এটা 3-5-2 সিস্টেমে কিন্তু অতটাও কার্যকর নয়। তবে যখন রফশান 4-3-3 খেলে তখন তারা এই জিনিসটা করে থাকে। তো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। এবং যেটা বললাম যে যেরকম মোহনবাগান যেই ফরমেশন নিয়ে খেলে অভ্যস্ত, আপফ্রন্টে 3টে বিদেশি নামিয়ে তারা অভ্যস্ত, সেরকমই কিন্তু রফশানও মাঝে মধ্যে এই 3-5-2 সিস্টেম খেলে, যেখানে আপফ্রন্টে তারা 3টে ভালো মাপের স্ট্রাইকারকে নামায় খেলা ঘোরানোর জন্য। এবং এই মুহূর্তে এই রফশান দলের সবথেকে
ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছেন রাকিমভ। তিনি বেসিক্যালি এই খেলা তৈরি করেন রফশানের জন্য, গোল কন্ট্রিবিউশন তার রয়েছে, ইনফ্যাক্ট তিনি বোধহয় এই মুহূর্তে দলের ক্যাপ্টেনও। তো রাকিমভকে যদি নিজেদের হাফে মোহনবাগান সিডিএমসরা বা ব্লকার্সরা নিউট্রালাইজ করতে পারে, তাহলে কিন্তু বেসিক্যালি আর উইং প্লেটাকে সামলাতে হবে মোহনবাগানকে, যেখানে কিন্তু বারবার এটা দেখা গেছে রফশান কিন্তু ক্রসের উপর ক্রস বাড়াতে থাকে, বিকজ দে হ্যাভ ভেরি গুড ফরেনার্স আপ ফ্রন্ট, যারা কিন্তু গোল করতে জানে ডি বক্সের মধ্যে ঠিকঠাক সার্ভিস পেলে। তো এবার মোহনবাগান সমর্থকদের একটা কনসার্ন তো আছে বটেই যে ডিফেন্স কিরকম খেলবে এই ম্যাচটায়, বিকজ আপফ্রন্ট যা হোক আই থিঙ্ক দে হ্যাভ কোয়ালিটি। তবে এই ম্যাচে পেট্রাটস এবং গ্রেগকে একটু বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে, বিকজ তাদের ওপরেই দায়িত্ব থাকবে খেলার তৈরি করার, চান্সেস ক্রিয়েট করার, এবং কামিংসের ওপর দায়িত্ব থাকবে সেগুলোকে গোল করার। তো আগের দিন যে ম্যাচটা খেলা হয়েছে মুম্বাইয়ের এগেনস্টে, সেখানে পেট্রাটস বা গ্রেগ দুজনকেই সেরকম কার্যকর মনে হয়নি, তারা সেরকমভাবে কিন্তু ম্যাচের মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারেনি। সেই ইনফ্লুয়েন্সটা তারা যাতে এই ম্যাচে তৈরি করতে পারে, এটা কিন্তু আশা থাকবে মোহনবাগান সমর্থকদের। এবং যেখানে গ্রেগ স্টুয়ার্ট এসিএল এক্সপিরিয়েন্স তার রয়েছে এবং এসিএলেও তিনি কিন্তু ভালো পারফর্ম করেছেন, তো সেক্ষেত্রে এসিএল 2-তে তিনি যে ভালো পারফর্ম করতে পারবেন না, এটা কিন্তু আমার মনে হয় বলাটা উচিত নয়। হ্যাঁ, বয়স হয়েছে, এটা ঠিক কথাই, বাট যখন দলে একটা ম্যাজিশিয়ান রয়েছে, ইউ হ্যাভ টু ট্রাস্ট হিম। আই থিঙ্ক এই ম্যাচে যাকে সব থেকে বেশি স্টেপ আপ করতে হবে, বিকজ গ্রেগ স্টুয়ার্ট অলরেডি ফর্মে আছেন, তিনি কিন্তু খারাপ খেলছেন না, এক আধটা ম্যাচ খারাপ যেতে পারে, বাট যদি আমরা ডুরান থেকে তার পারফরমেন্স দেখি, হি হ্যাজ বিন ওয়ান অফ দি মোস্ট কনসিস্টেন্ট প্লে মেকার্স ফর মোহনবাগান। ভালো চান্সেস ক্রিয়েট করছেন, যতবার তিনি মাঠে থেকেছেন ততবার কিন্তু মোহনবাগান দলকে মাঝমাঠে আরো শক্তিশালী লেগেছে। তো বেসিক্যালি গ্রেগের জন্য কাজটা অতটা কঠিন নয় যতটা কাজ কঠিন পেট্রাটসের জন্য। পেট্রাটস নিডস টু স্টেপ আপ ইন দিস গেম। এই ম্যাচ থেকে তার যে ওই ক্লাচ মেন্টালিটি রয়েছে, ওই মেন্টালিটি নিয়ে তাকে নামতে হবে, বিকজ হি হ্যাজ দ্যাট গেম চেঞ্জার অ্যাবিলিটি ইন হিমসেলফ। এবং সেরকমই কামিংসও, তাকে যদি ভালো সার্ভিস দেওয়া যায়, কামিংস কিন্তু ওরকম প্লেয়ার নয় যে সে নিজে চান্স ক্রিয়েট করবে নিজের জন্য, না, ওকে বল সাজিয়ে দিতে হবে। ওর লিঙ্ক আপ প্লে ভালো, ওর হোল্ড আপ প্লে ভালো, কিন্তু ও ওই ড্রিবল করে গোল করে দিয়ে যাবে ওরকম টাইপের স্ট্রাইকার নয়। তো এই কারণেই গ্রেগ এবং ডিমিকে সেই সার্ভিস প্রোভাইড করতে হবে কামিংসকে, এবং সেরকমভাবে এটা আমার একটা আটমোস্ট রিকোয়েস্ট মোহনবাগানের যে উইঙ্গার্সরা খেলবেন, অর্থাৎ আমি এখানে এক্সপেক্ট করছি লিস্টন কোলাসো এবং মনবীর সিং, এরা যেন প্লিজ ভালো সার্ভিস দিতে পারে উইং থেকে ডিবক্সের মধ্যে। ওই আন্তাবরি ক্রসেস দিলে কিন্তু রফশান ম্যাচ জিতা যাবে না। আই থিঙ্ক ক্রসিং এর ওপর ফোকাস মোহনবাগানকে করতেই হবে এই ম্যাচটার আগে, বিকজ ডিফেন্সিভ সলিডারিটি রফশানের কিন্তু ভীষণ ভালো, তারা খুব একটা বেশি স্পেস দিতে চায় না, এবং ডিবক্সের মধ্যে ভীষণ ফিজিক্যাল ফুটবল তারা খেলে। তো এটা কোথাও একটা গিয়ে কিন্তু মোহনবাগানকে সাহায্য করতে পারে, ইফ দে আর ক্লেভার ইনাফ, তারা কিন্তু পেনাল্টিও আদায় করতে পারে এই ম্যাচগুলোর থেকে। বাট বলাটা সহজ, এক্সিকিউট করা ততটাই কঠিন। আই থিঙ্ক যবে থেকে গ্রুপ তৈরি হয়েছিল তবে থেকে এই একটা ম্যাচের ওপরই নজর সকল সমর্থকদের ছিল, বিকজ ট্র্যাক্টর বা আল ওয়াকরা দে আর পট 1 পট 2 টিমস। তো সেদিক দিয়ে দেখতে গেলে একমাত্র পট 4 টিম হিসেবে রফশানকে হারানো সম্ভব, এটা সমর্থকরা মানেন, ইনফ্যাক্ট আমিও মানি যে মোহনবাগানের যা কোয়ালিটি রয়েছে এই দলকে হারানো যায়। রফশান এই গ্রুপে একমাত্র অপোনেন্ট যাকে হারানোর জন্য কোনো মিরাকেল লাগবে না মোহনবাগানের। ট্র্যাক্টর এবং আল ওয়াকরাকে হারানোর জন্য ডেফিনেটলি মিরাকেল লাগবে মোহনবাগানের। আই ডোন্ট থিঙ্ক দোজ আর ইজি গেমস। একমাত্র এই রফশান ম্যাচে মোহনবাগান তাদের নিজেদের খেলা যদি 100% এফর্ট দিয়ে 100% পোটেনশিয়াল দিয়ে খেলতে পারে, তাহলে রফশানকে হারানো যায়, কিন্তু ওই কাজটাই তো হচ্ছে না মোহনবাগানের এই মুহূর্তে। রফশানের তাজিকিস্তানের প্লেয়ার্সরা দে আর টেকনিক্যালি ভেরি সাউন্ড। আমরা যদি কম্পেয়ার করি তাহলে এই ম্যাচে আমি এক্সপেক্ট করছি যে 5 জন বিদেশি খেলবেন, বিশালকে ধরে থাকবেন, অর্থাৎ আর 5 জন ভারতীয় প্লেয়ারকে আমরা মাঠের মধ্যে দেখব। তো সেক্ষেত্রে এই 5 জন ভারতীয় প্লেয়ার্সদের কোয়ালিটি টেকনিক্যালি তারা তাজিকিস্তানের থেকে বেটার আমি বলতে পারি না। আই থিঙ্ক তাজিকিস্তানের প্লেয়ার্সরা খুবই বেশি ইন্টেলিজেন্ট, তাদের বল কন্ট্রোল ভালো, ফার্স্ট টাচ ভালো, ইনফ্যাক্ট তারা জানে যে বলটা পাস দিয়ে আমি কোথায় পজিশন নেব যাতে আরেকটা প্লেয়ার আমাকে পাস দিতে পারে। এই ব্রেনসগুলো রয়েছে তাজিকিস্তান প্লেয়ারদের মধ্যে, যেটা আনফর্চুনেটলি আমাদের ভারতীয় প্লেয়ার্সদের মধ্যে নেই, কোনো দলেই নেই। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ইনফ্যাক্ট আমি তো মনে করি যে এইবারের আইএসএল যেভাবে শুরু হয়েছে, আই এম রিয়েলি কনসার্ন কি স্লো লাগছে খেলাগুলো। একবারও মনে হয়নি যে খেলার মধ্যে কোনো কোয়ালিটি আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেয়ার্সরা ফুটবল খেলছে, এই টেম্পোতে যদি খেলা হয় আইএসএল, দেন স্যাড টু সে যে আইএসএল এর কোয়ালিটি কিন্তু ভীষণ বাজে রকম ডিটোরিয়েট করেছে। এবার হয়তো আমি এখনও ওই বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি যে এখন সবেমাত্র খেলা শুরু হয়েছে, সবেমাত্র একটা করে ম্যাচ খেলা হয়েছে, তো হয়তো ওই কারণে একটুখানি রাস্টি মনে হচ্ছে খেলাগুলো। আমি ওই সেন্সে আমাকে নিজেকে সান্ত্বনা দিয়ে বসে আছি। তবে যদি আগামী দিনেও এরকমই খেলা দেখি, দেন আই এম রিয়েলি কনসার্নড অ্যাবাউট ইন্ডিয়ান ফুটবল। যে ন্যাশনাল দলও যদি এরকম খারাপ খেলে আর তারপর যদি ক্লাব ফুটবলে এরকম কোয়ালিটি দেখি, তাহলে এর চেয়ে খারাপ কিন্তু কিছু হবে না ইন্ডিয়ান ফুটবলের জন্য। এবং তার উপর তো পিচগুলোর কথা ছেড়েই দাও, এত জঘন্য পিচ আমি জীবনে আইএসএলে দেখিনি, জীবনে না। সো আই থিঙ্ক আইএসএল এরও ধীরে ধীরে কিন্তু ইন্টারেস্ট চলে যাচ্ছে ইন্ডিয়ান ফুটবল থেকে, উইচ ইজ নট এ গুড সাইন। এখানে এবার কিন্তু স্টেট ফেডারেশনগুলোকে বুঝতে হবে যে নিজেদের গ্রাউন্ডসগুলোকে মেনটেন করা কতটা দরকার। এরকম পিচে কিন্তু ভালো খেলা সম্ভব নয়। প্রায় দিনই দেখা যাচ্ছে প্লেয়ার্সদের ক্র্যাম্পস হচ্ছে, প্লেয়ার্সরা চোট পাচ্ছেন, এবং শুধুমাত্র মোহনবাগান বলে নয়, সমস্ত ক্লাবের কোথাও না কোথাও দেখবে প্রত্যেকটা ম্যাচে প্লেয়ার্সরা ইনজোর্ড হয়ে বেরিয়ে যাচ্ছেন, প্লেয়ার্সরা চোট হয়ে পড়ে যাচ্ছেন, এতটাই খারাপ পিচের কন্ডিশনস। তো এগুলো কিন্তু ইন দ্য লং রান একটা দলকে
দলকে ভীষণ রকমভাবে ক্ষতি করতে পারে। বাট আনফর্চুনেটলি আই ডোন্ট নো আইএসএল আদিও এগুলো দেখছে কিনা বা আইএসএল এগুলোকে ঠিক করার চেষ্টা করছে কিনা। বাট যেটা বলছিলাম যে এই মুহূর্তে ক্লাব ফুটবল যে টেম্পোতে খেলা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অনুযায়ী হচ্ছে না। অর্থাৎ নির্দ্বিধায় বলা যায় যে এই মুহূর্তে আমাদের ভারতীয় প্লেয়ার্সরা ACL 2 খেলার মতন জায়গায় নেই। দে আর নট দ্যাট টেকনিক্যালি সাউন্ড অ্যান্ড দে আর নট রেডি টু প্লে ইন সাচ গেমস। তো এখানে বেসিক্যালি আমাদের ভরসা করতে হবে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে আমাদের সেটার উপরে ভরসা করে থাকতে হবে যে ভাই এরা কিছু একটা করে দেখাবে। বাট কম্বাইন করে খেলবে এই মুহূর্তে সেই এক্সপেকটেশনস করাটা আমার মনে হয় ভুল। মোহনবাগান সমর্থকরা জানেন যে এই ম্যাচটা অতটা কঠিন হওয়া উচিত ছিল না, তবে এই মুহূর্তে যা পরিস্থিতি সেই ম্যাচটা এখন এতটাই কঠিন লাগছে কারণ মোহনবাগান দলের মধ্যে সেই কম্বিনেশন তৈরি হয়নি, তাদের সেরকম ভাবে ফিটও মনে হচ্ছে না, এবং যে একটা বলা হয় না যে ধারালো একটা অস্ত্র, সেই ধারালো অস্ত্রের মতন কিন্তু মোহনবাগান মোটেই খেলছে না। এখনো অনেক ঘষা মাজা করতে হবে এই ছুরিকে ধারালো করার জন্য। তবে মোহনবাগানের জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ম্যাচ, স্পেশালি ডিফেন্সকে কিন্তু খুবই সাবধানে খেলতে হবে। শেষ 4টি ম্যাচে মোহনবাগান 9টা গোল হজম করেছে। ইটস নট আ গুড রেকর্ড, খুবই কনসার্নিং একটা ইস্যু এটা। এবং মলিনা যতই বলুক যে হি ইজ নট কনসার্নড অ্যাবাউট দ্য ডিফেন্স, আই থিঙ্ক দে শুড বি। আই থিঙ্ক অনেক স্পেস দেওয়া হচ্ছে প্লেয়ার্সদের ঢোকার জন্য, প্রপারলি ঠিক টাইমে প্লেয়ারদের ক্লোজ ডাউন করা হচ্ছে না। মাঝ মাঠে যারা ব্লকার হিসেবে কাজ করছেন তারা নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করছেন না। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে মোহনবাগান সবসময় একটা হাই লাইন মেনটেন করে খেলার চেষ্টা করছে, যেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অপোনেন্ট টিমের প্লেয়ার্সরা মাঝ মাঠ থেকে লম্বা বল বাড়াচ্ছে নিজেদের ফরওয়ার্ডসদের, যারা কিন্তু ছুটে সেই বলগুলো পেয়ে যাচ্ছে এবং মোহনবাগান ডিফেন্ডার্স সে বল রিকভার করতে পারছে না। সো দিস ইজ ভেরি কনসার্নিং এবং এই ইস্যুসগুলো আমার মনে হয় ডেফিনেটলি মোহনবাগানকে রিজলভ করতে হবে। এই ম্যাচটির আগে আর তো মাত্র একটি ট্রেনিং সেশন, মানে অর্থাৎ আজকের ট্রেনিং সেশন। তো এই ট্রেনিং সেশন দেখার পরে বুঝতে পারবো যে মোহনবাগানের কিরকম স্টার্টিং 11 হবে। অ্যালবার্তো রড্রিগেজ ইজ কমপ্লিটলি ফিট, ম্যাকলারেন এখন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তবে দলের সাথে তিনি ট্রেনিং করছেন এটা একেবারে 100% কনফার্ম, এবং ট্রেনিং এর পরে আবার তিনি ফিজিওথেরাপি করছেন। তো সেক্ষেত্রে মেবি এটা একটা রুটিন, তিনি ফিজিওথেরাপি করছে মানেই যে তিনি চোট আক্রান্ত এটা কিন্তু ভুল হতেও পারে। মেবি এটা ডক্টরস রেকমেন্ডেড যে ফুল ট্রেনিং করার পরে তুমি একবার করে নিজেদের ফিজিওথেরাপি করে নেবে, তাহলে তোমার রিকভারি করতে তাড়াতাড়ি হবে, হতে পারে, উই ডোন্ট নো দ্যাট। তো সেই ক্ষেত্রে তিনি যে দলের সাথে ট্রেনিং করছেন আমার মনে হয় সেটাই একটা বড় পজিটিভ নিউজ। ডেফিনেটলি তিনি স্টার্ট করবেন না কালকের ম্যাচটা, এখানে 100% গ্যারেন্টিড। তিনি বেঞ্চ থেকে কিন্তু নামলেও নামতে পারেন যদি প্রয়োজন বোধ মলিনা মনে করেন, এবং হয়তো সেই সিচুয়েশন আসতেও পারে। এবং মোহনবাগানকে ওই প্রথম 15-20 মিনিটের যে ঝড় রফশানের সেটা কিন্তু সামলাতে হবে। ওরা কিন্তু এখান থেকে 3 পয়েন্ট নিতে এসছে, কারণ যেরকম মোহনবাগান জানে যে তারা রফশানকে হারাতে পারে, সেরকমই রফশানও জানে যে তাদের পক্ষে ট্র্যাক্টর বা ওয়াকরাকে হারানো সম্ভব নয়। তো ইফ দে ওয়ান্ট গুড রেজাল্টস এবং নিজেদের তাজিকিস্তান লিগের যে MA র্যাঙ্কিংস সেটাকে যদি ঠিক করতে হয়, তাহলে তারাও জানে যে মোহনবাগান ইজ দি অনলি অপোনেন্ট যাদেরকে হারানোর মতন ক্ষমতা অ্যাকচুয়ালি তাদের আছে। এবং তাজিকিস্তান অ্যাজ আ ফুটবলিং নেশন মোটেই খারাপ নয়, ইনফ্যাক্ট ইন্ডিয়ার থেকে তো লাখ গুণ ভালো আমি মনে করি। তো সেই কারণে এরা এখানে কিন্তু 3 পয়েন্ট নিতেই এসছে। মনে করো না যে এরা কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলবে, 1 পয়েন্ট নিয়ে তারা বাড়ি ফিরতে চাইবে বিকজ দে কনসিডার দেম অ্যাজ আন্ডারডগস। না, রফশান কিন্তু নিজেদেরকে আন্ডারডগস মনে করে না। ইনফ্যাক্ট আমি তো বলবো কারেন্ট ফর্ম অনুযায়ী মোহনবাগান ইজ দ্য আন্ডারডগ ইন দিস টিম, অ্যান্ড our Indian clubs will always be, আমাদের ইন্ডিয়ার ক্লাবসরা যেই টুর্নামেন্টই খেলুক না কেন we will start as underdogs, বিকজ আমাদের ভারতীয় ফুটবল এতটাই খারাপ এই মুহূর্তে একটা জায়গায় রয়েছে। তো সেই কারণে মোহনবাগানের জন্য 3 পয়েন্টটা অত্যন্ত দরকার, আমাদের ভারতীয় ফুটবলের জন্য এই 3 পয়েন্টটা অত্যন্ত দরকার। তবে সেই কাজটা মোহনবাগান করতে পারবে কিনা এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। এই ম্যাচে মোহনবাগানের সব থেকে বড় স্ট্রেংথ হবে তাদের 12th ম্যান, অর্থাৎ মোহনবাগান সমর্থকরা, যারা অলরেডি মুম্বাই ম্যাচে দেখিয়ে দিয়েছে যে কিরকম অ্যাটেন্ডেন্সের নাম্বারস আমরা এইবার দেখতে পারি মোহনবাগান সমর্থকদের থেকে, বিকজ 41,000 এর কাছাকাছি সমর্থকরা সেই ম্যাচে উপস্থিত ছিল। হয়তো সেম অথবা তার থেকেও বেশি সমর্থকরা কালকের এই ম্যাচে উপস্থিত থাকবেন, যারা কিন্তু 12th ম্যান হয়ে গলা ফাটাবেন। এবার মোহনবাগানের একটাই কাজ, যে যেরকমভাবে সমর্থকরা মাঠে যাচ্ছেন, তোমরা এত ভালো পারফর্ম করছো, সেই পারফরমেন্সের বেসিসেই এখন এই মুহূর্তে তোমরা এই সাপোর্টটা পাচ্ছ। সো ডোন্ট লেট গো অফ দিস অপরচুনিটি। আমাদের ভারতীয় ফুটবল একসময় এরকম সাপোর্ট পেয়েছিল, ভালো পারফরমেন্সও তারা করছিল, বাট ধীরে ধীরে দে ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্য ফ্যান্স এনিমোর, এবং সেটার এফেক্ট অ্যাটেন্ডেন্সে পড়বে, এবং সেটা আগামী দিনে পারফরমেন্সেও পড়বে। তো সেই কাজটা যাতে তোমাদের সাথেও না হয়, আই থিঙ্ক ইটস হাই টাইম মোহনবাগান স্টার্ট ডেলিভারিং অন প্রমিসেস। দে হ্যাভ দ্য বেস্ট টিম ইন ইন্ডিয়া, প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট টিমস ইন এশিয়া। তাহলে সেক্ষেত্রে এই এক্সপেকটেশনস নিয়ে তারা যখন মাঠে নামবে, দেন দে উইল হ্যাভ টু পারফর্ম। মার্কেট ভ্যালু দেখে যেও না, মোহনবাগান 60 কোটির দল হতে পারে, রফশান 15 কোটির দল হতে পারে, কিন্তু এটাও মানতে হবে যে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সদের মার্কেট ভ্যালু কতটা ইনফ্লেটেড। তো দুটো দলই কোয়ালিটির দিক থেকে প্রায় সমান সমান জায়গায় রয়েছে। দিস কুড বি এনিওয়ানস গেম, অ্যান্ড দিস ইজ আ গেম যেটা মোহনবাগান নিজেই নিজের দোষে হারতে পারে। দে হ্যাভ দ্য কোয়ালিটি টু উইন দিস গেম। এবার দেখা যাক যে তারা এই ম্যাচ থেকে 3 পয়েন্ট বার করে আনতে পারে কিনা। অনেক এক্সপেকটেশনস রয়েছে, সমর্থকরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যে তোমাদের কি এক্সপেকটেশনস, তোমাদের কি প্রেডিকশন এই ম্যাচ থেকে, আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।